নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ শোনাচ্ছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রহস্য গল্প হাট্টিম রহস্য। কর্নেল নীলাদ্রি সরকার খুব মন দিয়ে একটা চিঠি পড়ছিলেন। পড়া শেষ হলে আমার দিকে ঘুরে মৃদু হেসে এই ছড়াটি খুব ধীরে আওড়ালেন। হাট্টিম হাট্টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিম হাট্টিম টিম। অবাক হয়ে বললুম, হঠাৎ ছড়া ওড়াতে শুরু করলেন যে? কর্নেল তার সাদা দাড়ি থেকে কি একটা বের করে ফেলে দিলেন। পোকা হওয়া বিচিত্র নয়। সেই ভোরবেলা থেকে 8টা পর্যন্ত ছাদের বাগানে হরেক জাতের উদ্ভিদের সেবা করেছেন। দাড়িতে পোকা ঢুকে থাকা খুবই সম্ভব। হাসতে হাসতে বললেন, তো ঠিক হাট্টিম হাট্টিম টিমের মতোই পৃথিবীতে কিছু কিছু আজব মানুষ আছে। না, তাদের সকলেরই শিং আছে বা তারা মাঠে ডিম পারে সে কথা বলছি না, কিন্তু তাদের ব্যাপার স্যাপার দেখে তাজ্জব লাগে। যেমন ধরো এই ভদ্রলোক, কালো বরণ মুখুজ্জে। চিঠিটা বুঝি তাঁরই? কর্নেল উঠে দাঁড়ালেন। চিঠিটা টেবিলে চাপা দিয়ে পাইচারি করতে করতে বললেন, না, চিঠিটা তার নয়, তার নাতনি অনামিকার। সে আবার কিনা বিজ্ঞানের ছাত্রী। ঠাকুরদার রকম সকম দেখে ভরকে গেছে। শেষে আমারই শরণাপন্ন হয়েছে। কিন্তু আমি কি ভূতের ওঝা? রহস্যের গন্ধ পেয়ে বললুম, কালো বরণ মুখুজ্জে কি ভূতে ধরেছে? তাই তো লিখেছে। বলে কর্নেল হঠাৎ মাথার টুপি খুলে প্রশস্ত টাক থেকে এবারও সম্ভবত একটা পোকা ঝেঁটিয়ে ফেললেন। তবে কথাটা হলো, মানুষ বুড়ো হলে কিছুটা ভীমরতি ধরতেই পারে। যেমন আমারও মাঝে মাঝে ধরে। সেটা বিলক্ষণ বুঝতেও পারি। কিন্তু তাই বলে কি আমি রাত দুপুরে কোনো উদ্ভুটে কাণ্ড করি? বিরক্ত হয়ে বললুম, আসল কথাটা বলুন না, এসবের সঙ্গে হাট্টিমাটিমের কি সম্পর্ক? কর্নেল কিছুক্ষণ পাইচারি করার পর আমার সামনে দাঁড়িয়ে বললেন, তোমার কি সময় আছে হাতে? চলো না একবার ঘুঘুরাঙা থেকে বেরিয়ে আসি। কলকাতা থেকে কাছেই। এদিন আমার ছুটি, তবে বলা যায় না কিছু। কাগজের আপিসে সাংবাদিকদের চাকরি পুলিশের চাকরির মতোই। বিশেষ করে দৈনিক সত্যসেবক পত্রিকার কর্তৃপক্ষের বড় বেশি সুনজর তাদের এই স্পেশাল রিপোর্টারটির উপর। ছুটির দিনেও তলব পাঠিয়ে হুকুম দিতে পারেন, ধারধারা গোবিন্দপুরে সাংঘাতিক খুনোখুনি হয়েছে, এক্ষুনি গিয়ে সরেজমিনে খোঁজখবর নিয়ে এসো। তার মানে ওটাই পরদিন সকালে পাবলিককে খাওয়াতে হবে। পাবলিকও এমন হয়েছে আজকাল যে রোজ সকালবেলা রক্ত গরম করার খবর ছাড়া আর কিচ্ছু মুখে রোচে না। আমার মুখে নিশ্চয়ই এই সময় দোনামোনার ছাপ ফুটে উঠেছিল। কর্নেল একটু হেসে বললেন ফের, ডার্লিং, চিন্তা করো না। ঘুঘুরাঙার হাট্টিম রহস্য ফাঁস হলে তোমার কাগজের প্রচার সংখ্যা 10 গুণ বেড়ে যাবে। কর্তৃপক্ষকে বরং ফোনে এখনই তার ইশারা দিয়ে রাখো। এরপর আর না করা চলে না। সুশ্রীচরণ কফি রেখে গেল। কফি খেয়েই আমরা বেরিয়ে পড়লুম। আমার ফিয়াট গাড়িটা মাঝে মাঝে একটু গন্ডগোল বাধায়, কিন্তু এদিন দিব্যি খোশ মেজাজে ছুটে যেতে আপত্তি করছিল না। হাট্টিম রহস্যটা কি? রাস্তায় বার্তিনিক জিজ্ঞাসা করেও জবাব পেলুম না। কর্নেল চোখ বুঝে ধ্যানস্থ হয়েছেন তো হয়েছেনই। আশ্চর্য ব্যাপার, অভ্যাস মতো গাড়ির জানালা দিয়ে পাখি দেখার কথাও যেন ভুলে গেছেন, অথচ বুকের ওপর দিব্যি বাইনোকুলারটি ঝুলছে।
34 নম্বর জাতীয় সড়ক ধরে ঘণ্টাখানেকের মধ্যে আমরা ঘুঘুডাঙ্গা পৌঁছে গেলাম। শহর গ্রামে জট পাকানো মাঝারি সাইজের একটা জনপদ। কালোবরণ মুখুজ্জের বাড়িটা একেবারে শেষ দিকে মাঠের ধারে। একে ওকে জিজ্ঞেস করে পৌঁছতে অসুবিধা হলো না। পরিবেশটা কেমন নির্জীব, খাঁ। এদিকে ওদিকে কিছু ভিটে, ভাঙাচোরা দালান কোঠা, কদাচিৎ দু একটা নতুন বাড়ি আর ঝোপঝাড় গাছপালায় ভর্তি। কালোবাবুর বাড়ির গেটে মানধাত্তা আমলের ফলকে লেখা আছে স্বর্গপুরী। স্বর্গপুরীর দশা বড় করুণ। প্রকাণ্ড সেকেলে দোতলা বাড়িটার গায়ে ছাল চামড়া খুব কমই আছে। গেটের কাছে গাড়ি থামতে থামতে একটি ফুটফুটে ফর্সা তরুণী দৌড়ে এলো। বছর 20-21 মধ্যে তার বয়স। বেশ স্মার্ট, বুদ্ধিদীপ্ত চেহারা, চোখের চশমা আছে। কর্নেল পরিচয় করিয়ে দেওয়ার আগেই বুঝতে পেরেছিলাম এই সেই নাতনি, শ্রীমতী অনামিকা। কর্নেল বললেন, তোমার দাদুর খবর কি জানি? অনামিকা তক্ষুনি গম্ভীর হয়ে গেল। বলল, দাদু এখন ঘুমোচ্ছেন। কাল রাতে সে কি কাণ্ড কল্পনা করতে পারবেন না। সবে একটু চোখের পাতা টেনে ধরেছে। আমার দরজায় ধাক্কা। দাদুর গলা শুনে দরজা খুলে দিলুম। দাদু ভেতরে ঢুকে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললেন, তারা এসেছে, আমাকে লুকিয়ে রাখো শিগগির। আমি টর্চ নিয়ে বেরোলুম। তখন লোডশেডিং চলছিল। কানাইদা নিচে থেকে ব্যস্তভাবে লণ্ঠন নিয়ে এলো। দাদুকে ঘরে রেখে আমরা প্রথমে গেলুম দাদুর ঘরে। তন্ন তন্ন খুঁজে কাউকে দেখতে পেলুম না। শুধু মেঝে এই চিরকুটটা পড়ে থাকতে দেখলুম। এই দেখুন, আবার সেই ছড়াটা লেখা রয়েছে। কর্নেল ভাঁজ করা কাগজটা মেলে ধরলেন। পাশ থেকে উঁকি মেরে দেখি কর্নেলের মুখে শোনা সেই হাট্টিমাটিম ছড়াটা লেখা আছে গোটা গোটা সুন্দর হরফে। আর পাশে আঁকা আছে একটা ছবি। ছোটদের ছড়ার বইয়ে হাট্টিমাটিম নামে আজব প্রাণীর যে ছবি দেখা যায়, সেই ছবি। পেঁচার মতো মুখ, মানুষের মতো দুপায়ে দাঁড়ানো বড় বড় চোখওয়ালা পাখি, এবং তাদের মাথায় দুটো খোঁচা খোঁচা সিংহ আছে। গা ভর্তি পালক। কর্নেল কাগজটা পকেটে রেখে বললেন, এই নিয়ে তাহলে 4 বার ছড়াটা পাওয়া গেল। অনামিকা মাথা নাড়ল, তারপর পা বাড়িয়ে বলল, ভেতরে আসুন। সে সিঁড়ি বেয়ে আমাদের ওপরের দক্ষিণ পূর্ব কোণের ঘরে নিয়ে গেল। এই ঘরে সে থাকে। সে সোফায় আমাদের বসিয়ে বেরিয়ে গেল। বললুম, এই তাহলে আটটিম রহস্য? কর্নেল হাসলেন। শুধু এটুকু হলেও কথা ছিল জয়ন্ত। আরো কিছু ব্যাপার আছে। কিছুক্ষণের মধ্যে তুমি সেগুলো জানতে পারবে। অনামিকা ফিরে এলো চায়ের ট্রে আর 2 প্লেট সন্দেশ নিয়ে। তারপর এক পাশে বসে আগের জেট টেনে বলল, তারপর কানাইদা আর আমি বাড়ির চারপাশে ঘরে খোঁজাখুঁজি করলুম। কাউকে দেখতে পেলুম না। আমরা ফিরে আসছি, হঠাৎ দেখি কখন দাদু ওপর থেকে নেমে এসেছেন। কিছু বলার আগেই দৌড়তে শুরু করলেন। পেছন পেছন কানাইদা দৌড়লো, কিন্তু দাদু যেন মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেলেন। কানাইদা ফিরে এসে বলল, ছেড়ে দাও, ফিরে আসবেন ক্ষণ। এ তো আজ প্রথম নয়। কর্নেল বললেন, কখন ফিরলেন উনি? প্রায় ঘন্টাখানেক পরে। বাগানের দিক থেকে এলেন। আমরা এত জিজ্ঞেস করলুম, জবাবই দিলেন না। সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। কর্নেল ঘড়ি দেখে বললেন, 10:30 বাজে। এখনো উনি ঘুমোচ্ছেন? না, সকাল 7টায় দরজা খুলে চা খেয়েছিলেন। চা দিতেই ফের দরজা আটকে দিলেন। কিছুক্ষণ পরে কানাইদা জানালার খড়খড়ি ফাঁক করে দেখে এসে বলল, ঘুমুচ্ছেন। ব্রেকফাস্ট করেননি তাহলে? না। অনামিকা দুঃখিতভাবে বলল, একটু আগে আমি দরজা নক করলুম, সাড়া পেলুম না। তুমি আরেকবার গিয়ে জোরে দরজায় ধাক্কা দাও তো। অনামিকা অনিচ্ছুকভাবে বেরিয়ে গেল। বুঝতে পারছিলুম দাদুর ব্যাপার স্যাপার দেখে সে যত দুঃখিত তার চেয়ে বেশি বিরক্ত। কর্নেলকে জিজ্ঞেস করলুম, বাড়িতে কে কে থাকে? কর্নেল বললেন, কালোবরণ বাবু, অনামিকা আর কানাই নামে একজন চাকর। কানাই ছেলেবেলা থেকে এ বাড়িতে আছে। তাকে বাড়ির লোকই বলা যায়। অবশ্য তাকে আমরা এখনো দেখিনি। অনামিকার মুখে আমি যেটুকু শুনেছি তা হলো কালোবাবু রেল স্টেশন মাস্টার ছিলেন। রিটায়ার করে পৈতৃক এই বাড়িতে ফিরে আসেন বছর 15 আগে। এখন ওর বয়স প্রায় 75। তবু শক্ত সামর্থ্য মানুষ। ওর একমাত্র ছেলে দেবনাথ ছিলেন কাস্টমস অফিসার। বছর 2 আগে খিদিরপুর ডক এলাকার স্মাগলাররা তাকে খুন করে।
তার স্ত্রী শ্বশুরের কাছে চলে আসেন মেয়েকে নিয়ে। স্বামী শোকে এবং নানা অসুখে ভুগে মাস 6-7 আগে তিনি মারা গেছেন। মেয়েটা বড় দুর্ভাগা। তাই হাট্টিম রহস্য শুরু কবে থেকে? মাসখানেক হয়ে এলো প্রায়। অনামিকা আমার কাছে চিঠি দিয়েছিল 15ই সেপ্টেম্বর, আজ 14ই অক্টোবর। মাসখানেক হলো। এর মধ্যে সে আমাকে নিয়মিত চিঠি লিখে যা যা ঘটেছে সব জানিয়েছে। কিন্তু যে চিঠিটা পেলুম তাতে গত সপ্তাহের ঘটনার বিবরণ ছিল। মোটামুটি কাল রাতে যা হয়েছে শুনলে প্রায় তাই, শুধু একটা বাড়তি ঘটনা ছিল। তা হলো অনামিকা সে রাতে নিচের বাগানে সত্যি একটা বিদঘুটে প্রাণীকে এক ঝলক টর্চের আলোয় দেখেছে। সেটা নাকি অবিকল হাট্টিমাটিমের যে ছবি দেখলে সেটারই মতো। ভোরকে গিয়ে বললাম, বলেন কি? কর্নেল একটু হাসলেন। তবে তার চেয়ে অদ্ভুত কথা, সকালে বাগানে গিয়ে অনামিকা কয়েকটা পালক কুড়িয়ে পেয়েছিল। পালকগুলো নাকি প্রকাণ্ড। ভেবে দেখো জয়ন্ত, অনামিকা জীববিজ্ঞানের ছাত্রী, বিশেষ করে অরিনথোলজি বা পক্ষীতত্ত্ব নিয়ে গবেষণা করেছে। কিন্তু এই পালকগুলো দেখে সেও ভীষণ অবাক হয়েছে। এমন পালক যার সে কোনো প্রজাপতি, পাখি বা প্রাণী বিজ্ঞানে তার হদিশ নেই। এই সময় অনামিকা ব্যস্তভাবে ফিরে এসে বলল, দাদু সাড়া দিচ্ছেন না। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, কই চলো তো দেখি। অনামিকার দাদুর ঘর দোতলার উত্তর প্রান্তে। কর্নেল দরজার কাছে গিয়ে আমাদের ভীষণ অবাক করে দিয়ে সুর ধরে আওড়ালেন, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। অমনি ঘরের ভেতর মচমচ ধূপ হলো এবং দরজা খুলে গেল। শ্যাম বর্ণ, কিন্তু ঘাস চাপা পাতার মতো ফ্যাকাশে গায়ের রং। ঢ্যাঙা গরনের এক বৃদ্ধ পর্দা তুলেই থমকে দাঁড়ালেন। তারপর কর্নেল ও আমার আপাদমস্তক দেখে নিয়ে রাগী গলায় বললেন, কে মশাই আপনারা? আমার সঙ্গে রসিকতা করতে এসেছেন? অনামিকা খিলখিল করে হেসে উঠল। কালোবাবু তার দিকে তেড়ে গিয়ে বললেন, সব তোরই চক্রান্ত অনি। তুই এই লোক দুটোর সাহায্যে আমাকে ভয় দেখাস। এতদিনে সব ফাঁস হয়ে গেল। কর্নেল বললেন, না মুখুজ্জ মশাই, কিছুই ফাঁস হয়নি। কালোবাবু বললেন, কে আপনি? অনামিকা কর্নেল ও আমার পরিচয় দিল। তবু সন্দিগ্ধ দৃষ্টে আমাদের দেখতে দেখতে কালোবাবু বললেন, ঠিক আছে, আমার খিদে পেয়েছে। অনি, আগে আমাকে খেতে দে, তারপর কথাবার্তা হবে। কালোবাবুর হাবভাবে মোটেও তাকে অপ্রকৃতস্থ বলে মনে হচ্ছিল না। রীতিমতো রাজভারী প্রকৃতির মানুষ উনি। নিজের ঘরে আমাদের ডেকে পাঠিয়েছিলেন। কর্নেলের প্রশ্নের উত্তরে যা বললেন তা হলো এই, মাস 3 আগে এক রাত্রে হঠাৎ কিসের শব্দে ওর ঘুম ভেঙে যায়। বাগানের দিকে জানলা দুটো খোলা ছিল। একটা জানালার দিকে চোখ পড়তেই চমকে ওঠেন। কারা যেন উঁকি দিচ্ছে। লোডশেডিং এর যুগ বলে রাতে বিছানার পাশে টর্চ রেখে শোন। ছটপট টর্চ জ্বালতেই দেখেন দুটো বিদঘুটে মুখ, পেঁচার মতো অবিকল, কিন্তু মানুষের মুখের সাইজ মুখটা। মাথায় দুটো ছোট্ট শিং আছে। ভুতুরে গলায় ওরা বলে, আতঙ্কে টর্চের সুইচ থেকে আঙুল সরে গিয়েছিল। ফের সুইচ টিপে দেখেন বিদঘুটে মুখটি আর নেই। সাহস করে জানালায় গিয়ে টর্চের আলো ফেলে দেখেন, কিন্তু তাদের কোনো পাত্তা পাননি। শেষে ব্যাপারটা স্বপ্ন ভেবে আর বিশেষ গা করেননি। কিন্তু সকালে ঘরের মেঝে ওই ছড়া লেখা এক টুকরো কাগজ কুড়িয়ে পান। তারপর থেকে কিছুদিন অন্তর অন্তর ওই বিদঘুটে জীব দুটি দুপুর রাতে ঘরের জানালায় আবির্ভূত হচ্ছে। ভুতুরে গলায় ডিম চাইছে। অনামিকা ভয় পাবে ভেবে তাকে সবটা খুলে বলেননি। শুধু এইটুকু বুঝতে পেরেছেন যে জীব দুটির ডানা আছে। তা না হলে দোতলার জানালায় কিভাবে তারা উঁকি দিতে পারে? এই সময় অনামিকা বলল, গত সপ্তাহে ওদের আমি বাগানে দেখেছি দাদু। তুমি আরো ভয় পাবে বলে বলিনি। 3টে পালকও কুড়িয়ে পেয়েছি বাগানে। কালোবাবু আটকে উঠে বললেন, হ্যাঁ বলিস কি রে? বুঝলুম, দাদু ভেবেছেন নাতনিকে সব খুলে বললে ভয় পাবে, এবং নাতনিও ভেবেছে দাদুকে সব খুলে বললে দাদু ভয় পাবেন। কর্নেল বললেন, কিন্তু আপনি বাগানের দিকে দৌড়ে যান কেন বলুন তো মুখুজ্জ মশাই? কোথায় যান? কালোবাবু বিকৃত মুখে বললেন, যাব না কেন? এটা আমাকে ভয় দেখাবে আর আমি তাদের ছেড়ে দেবো?
প্রথমে ভয় পাই বটে, কিন্তু তারপর মাথায় খুন চেপে যায়। তাই লাঠি নিয়ে খুঁজতে যাই ওদের, পেলে একেবারে হাল গুঁড়ো করে দেবো ওরা বুঝি। কর্নেল চুরুট ধরিয়ে একটু হেসে বললেন, তাহলে বলতে চাইছেন অত্যন্ত মরিয়া হয়ে বেরিয়ে পড়েন, তাই না? আলবাত, মরিয়া হব না কেন? রোজ অমনি করে জ্বালাতে আসবে আর মুখ বুজে সয়ে যাব। কিন্তু প্রথমে ভীষণ আতঙ্কে হতবুদ্ধি হয়ে পড়েন তো? কালুবাবু মাথা নেড়ে বললেন, তা পড়ি। আপনি হলেও আপনিও পড়তেন। কালুবাবু চোখ দুটো যেন জ্বলে উঠল। তারপর নিজেকে শান্ত করে বললেন, হঠাৎ ও কথা আসছে কেন? আপনার মশাই দেখছি খালি লোকের মনে খোঁচা দেওয়ার অভ্যেস। কর্নেল বললেন, সরি, কিছু মনে করবেন না মুখুজ্জে মশাই। আচ্ছা, আমরা উঠি। কালুবাবু গম্ভীর মুখে বসে রইলেন, কোনো কথা বললেন না। আমরা বেরিয়ে এলাম ঘর থেকে। সিঁড়ির কাছে এসে কর্নেল অনামিকাকে বললেন, অনি, সেই পালকগুলো কাগজে মুড়ে আমাকে এনে দাও, পরীক্ষা করা দরকার। অনামিকা তার ঘর থেকে একটা মোড়ক এনে কর্নেলকে দিল। আমরা ওর কাছে বিদায় নিয়ে কলকাতা ফিরে চললাম। কর্নেল ওকে প্রচুর আশ্বাস দিতে ভুললেন না অবশ্য। পথে কর্নেল পালকগুলো বের করে দেখতে দেখতে বললেন, পাখিটাকে নিয়ে আমিও বিস্তর ঘাঁটি, কিন্তু এ পালক যে কোন পাখির হতে পারে মাথায় আসছে না। বললাম, আবার কোন পাখির? হাট্টিম পাখির। আপনি দেখেননি বলে কি হাট্টিম পাখি থাকতে পারে না? পৃথিবীতে বিস্তর আজগুবি জীব থাকতে পারে। পারে, কিন্তু লিখতেও পারে কি? কিংবা নিজের ছবি আঁকতে, নিজের নামে ছড়া বানাতে? হ্যাঁ, সেও একটা কথা। অর্থাৎ পেছনে মানুষ আছে। ধরুন মানুষটা হাট্টিম দুটোর মালিক। বেশ তো, কিন্তু কালোবাবুকে সে ভয় দেখাবে কেন? ভয় কোথায় দেখালো? রসিকতা করেছে, আর কালোবাবু রসিকতায় ভয় পাচ্ছেন। কিন্তু কেন রসিকতা করছে? মানুষের স্বভাব রসিকতা করা। বুড়ো মানুষ, তাতে হয়তো বদরাগী, তাই। আমার কথায় বাধা পড়ল। পাশ দিয়ে হঠাৎ একটা কালো রঙের মোটর গাড়ি এগিয়ে সামনে চলে এলো এবং আমি দুর্ঘটনার আতঙ্কে ব্রেক কষে গাড়ি থামালুম। সামনের গাড়িটাও থেমে গেল। তারপর দুদিক থেকে দুজন মুখোশ পরা লোক বেরিয়ে একজন আমার পাশে এবং অন্যজন কর্নেলের পাশে এসে দাঁড়ালো। তাদের দুজনের হাতে রিভলভার। কর্নেলের দিকে লোকটা হিসিস করে বলল, এই বুড়ো ঘুঘু, শিগগির মোটরটা দে, নইলে মাথা খুলি উড়িয়ে দেব। কর্নেল নিরীহ মুখ করে বললেন, কিসের মোড়ক চাইছো বাবা? মুখোশ পরা লোকটা গাড়ির জানালা দিয়ে কর্নেলের কানে রিভলভারের নল ঠেকিয়ে বলল, মেকা। তখনও কর্নেলের হাতে হাট্টিম পাখির পালকের মোড়কটা রয়েছে। সে সেটা খপ করে অন্য হাত বাড়িয়ে তুলে নিল। তারপর শাসিয়ে বলল, ফের যদি স্বর্গপুরীতে নাক গলাতে গেছো তো দেখবে কি হয়। মোড়কটা হাতিয়ে লোকটা করলো কি, আমার গাড়ির সামনের টায়ারে রিভলভারের গুলি ছুটল। হিস করে শব্দ হলো। বুঝলুম রিভলভারে সাইলেন্সার লাগানো আছে। আমার পাশের লোকটাও আর একটা টায়ার ফাঁসিয়ে দিল গুলি ছুড়ে। তারপর কালো গাড়িটাতে চেপে চলে গেল। রাগে দুঃখে অস্থির হয়ে ওই গাড়ির নম্বর টুকতে যাচ্ছি। কর্নেল হাসতে হাসতে বললেন, ডার্লিং, ওটা আসল নম্বর নয়। গাড়িতে আসল নম্বর ঝুলিয়ে কেউ এসব কাজ করতে আসে না। গনগনে রোদে রাস্তার মধ্যে গাড়িটা নিয়ে বিপদে পড়লুম দেখছি। দুধারে ফাঁকা মাঠ। বেরিয়ে টায়ারের অবস্থা দেখতে দেখতে বললাম, কর্নেল, হাট্টিমাটিম টিমের পাল্লায় পড়ে দুটো নতুন টায়ার গচ্চা যাবে জানতুম না। ওহ, হাত পিস করছে। সঙ্গে আমারও রিভলভার আছে, অথচ টায়ার দুটো ফেঁসে গেল। যাবে না? কর্নেল বললেন, তোমার দৈনিক সত্যসেবক পত্রিকার কর্তৃপক্ষ কিনে দেবে। কারণ এই হাট্টিম রহস্য কাগজের প্রচার আরো 20,000 বাড়িয়ে দেবে। কলম বাগিয়ে তৈরি হওয়া অবশ্য। বিরক্ত হয়ে বললাম, আপনার কাছেও তো রিভলভার আছে নিশ্চয়ই। আমি না হয় হতবুদ্ধি হয়ে পড়েছিল, আপনি কেন রিভলভার বের করলেন না? ওরা গুলি ছোড়ার আগেই। কর্নেল গাড়ির ভেতর ঝুঁকে কি একটা কুড়িয়ে নিয়ে বললেন, তাতে আমাদের প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল। তবে যাই হোক, একটা পালক সময় মতো সরিয়ে ফেলেছিল। ওদের উদ্দেশ্য সফল হয়নি। এ দেখো। কর্নেলের হাতে একটা পালক দেখতে পেলুম। বললাম, কিন্তু ওরা পালকগুলো হাতাতে এসেছিল কেন বলেন তো? এগুলো কি এমন জরুরি ওদের কাছে? কর্নেল হাসলেন, ওরা আমাকে চেনে। শুনলে না আদর করে
বুড়ো ঘুঘু বলে সম্ভাষণ করলে? এই পালকেই সম্ভবত কোনো সূত্র লুকিয়ে আছে। ঘুঘুডাঙ্গার মাঠ থেকে 2 মাইল দূরের একটা গ্যারাজে খবর দিয়ে ব্রেক ভ্যানে করে গাড়ি টেনে এনে এবং ফাঁসা টায়ার কোনো রকমে মেরামত করে কলকাতা ফিরতে সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল। পরদিন সকালে কর্নেলের বাড়ি গিয়ে দেখি উনি এক গাদা পুরনো বিলিতি খবরের কাগজ ঘাটাঘাটি করছেন। আমাকে দেখে বললেন, বসো ডার্লিং, খবর আছে। বললুম, সে তো দেখতেই পাচ্ছি। লন্ডনের ইভিনিং স্টার পত্রিকা ঘাটছেন? কর্নেল একটু হেসে বললেন, হ্যাঁ, 1857 সালে ভারতের সিপাহী বিদ্রোহের খবর পড়ছিল। কিন্তু হাট্টিম রহস্যের কি হলো? কর্নেল আরো জোরে হেসে বললেন, বুঝতে পারছি, টায়ার ফাঁসিয়ে দেওয়াতে তুমি ওদের উপর ভীষণ রেগে গেছো। তবে তোমার টায়ার ফাঁসানোর ঘটনার সঙ্গে সিপাহী বিদ্রোহের সম্পর্ক আছে জয়ন্ত। সোজা হয়ে বসে বললাম, তার মানে? কর্নেল জরাজীর্ণ ইভিনিং স্টারের পাতায় লাল চিহ্ন দেওয়া একটা খবর দেখিয়ে বললেন, পড়ে দেখো, এই কাগজগুলো আমি সেবার লন্ডনে গিয়ে সংগ্রহ করেছিলাম একটা নিলামের দোকানে। খবরটা হলো এই, ব্যারাকপুর সেনানিবাসের ক্যাপ্টেন বার্ট জনসনের প্রিয় পাখি দুটি গতকাল লন্ডনে পৌঁছেই মারা পড়েছে। ব্যারাকপুরে সিপাহীরা বিদ্রোহ করায় নিরাপত্তার জন্য ক্যাপ্টেন বার্ট পাখি দুটোকে স্ত্রী পুত্রের সঙ্গে লন্ডনে পাঠিয়ে দিয়েছিলেন। পাখি দুটি অত্যন্ত দুর্লভ প্রজাতির। জানা গেছে ক্যাপ্টেন বার্ট এদের সংগ্রহ করেছিলেন আফ্রিকা থেকে। প্যাঁচের মতো মুখের গড়ন, মাথায় শিং আছে এবং দুপায়ে দাঁড়ানোর মতো লাগে। এরা প্রায় 3 ফুট উঁচু। পিয়ানোর শব্দের মতো টিং টিং করে এরা নাকি ডাকে। পাখি দুটিকে মর্যাদার সঙ্গে ক্লিভল্যান্ড কবরখানায় কবর দেওয়া হয়েছে। কর্নেলের মুখের দিকে তাকালে উনি আরেকটা কাগজ এগিয়ে দিলেন। লাল চিহ্ন দেওয়া আরেকটা খবরে চোখ গেল। এবার খুব অবাক হয়ে গেলুম। গতরাতে ক্লিভল্যান্ড কারখানায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে। কে বা কারা ক্যাপ্টেন বার্টের দুটি পাখির কবর খুঁড়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে দুটি পাখিরই পেট ধারালো অস্ত্রে চিরে রেখে গেছে তারা। মৃত পাখির পেট চেরার কারণ নিয়ে পুলিশ হিমশিম খাচ্ছে। স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের খবর দেওয়া হয়েছে। কর্নেল আরো একটা ইভিনিং স্টার এগিয়ে দিয়ে বললেন, এবার আশা করি রহস্য অনেক স্পষ্ট হবে। স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা জানতে পেরেছেন ক্যাপ্টেন বার্ট পাখি দুটিকে দুটি বহুমূল্য রত্ন গিলিয়েছিলেন। চোরেরা যেভাবেই হোক সেই খবর জানত। ক্যাপ্টেন বার্টের কাছে এ সম্পর্কে তথ্য জানার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দাদের পাঠানো হয়েছিল। তিনি কবুল করেছেন। বিদ্রোহের সময় রত্ন দুটি লুট হওয়ার ভয়ে তিনি একাজ করেছিলেন। স্কটল্যান্ড ইয়ার্ড এখন সেই রত্ন দুটি উদ্ধারের জন্য উঠে পড়ে লেগেছে। আরো জানা গেছে রত্ন দুটি অযোধ্যার নবাবের কাছ থেকে ক্যাপ্টেন বার্ট উপহার পেয়েছিলেন। পড়ার পর বললুম, এতকাল পরে ওইসব ঘটনার সঙ্গে হাট্টিম রহস্যের কি সম্পর্ক আছে আমার মাথায় আসছে না। কর্নেল হাসলেন, কালোবাবুর জানালায় রাত বিরেতে সেই পাখি দুটোরই ভূত এসে ভয় দেখাচ্ছে জয়ন্ত। কেন? সেই নবাবী রত্ন দুটো তারা ফেরত চায়। আমি নড়ে বসলুম। হ্যাঁ, বলেন কি? কালোবাবুর কাছে ওই জিনিস কিভাবে এলো? সে তো সেই লন্ডনের কবরখানা থেকে চোরেরা হাতিয়ে নিয়েছিল। 125 বছর পরে ঘুঘুডাঙ্গার কালোবরণ মুখুজ্জের কাছে। আমি এর একবর্ণ বিশ্বাস করি না। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে একটা যোগসূত্র আছেই। হ্যাঁ, সেটা ওই বিদঘুটে আফ্রিকান পাখি দুটোর ব্যাপারে। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, আজ সন্ধ্যায় আমরা আবার ঘুঘুডাঙ্গা যাব জয়ন্ত, তৈরি থেকো। তবে না, গাড়ি করে নয়, বাসে যাব এবং অন্ধকার মাঠ ঘুরে স্বর্গপুরীতে ঢুকবো। দিনটা খুব উত্তেজনার মধ্যে কেটে গেল। 5টায় খবরের কাগজের অফিস থেকে বেরিয়ে গিয়ে কর্নেলের কথা মতো লালবাজারের পুলিশ দপ্তরের সামনের ফুটপাতে দাঁড়িয়ে রইলুম। একটু পরে গেট দিয়ে বেরোতে দেখলুম কর্নেলকে। কাছে এসে বললুম, পুলিশের দপ্তরে ঢুকেছিলেন দেখছি। আমি ভাবলাম এখান থেকে বুঝি ঘুঘুডাঙ্গার বাস ধরা যায়। কর্নেল বললেন, বাস ধরবো এসপ্ল্যানেডে, L20 নম্বরে ব্যারাকপুর যাব, সেখান থেকে ঘুঘুডাঙ্গার বাস পাবো। লালবাজারে কি কোনো সূত্র পেলেন? কর্নেল হঠাৎ চেঁচিয়ে উঠলেন, রক্ষে রক্ষে!
তারপর আমাকে হ্যাঁচকা টানে সঙ্গে নিয়ে একটা মিনি বাসের দিকে দৌড়লেন। পরে বুঝলুম এই মিনি বাসটা ব্যারাকপুর যাচ্ছে। ভিড়ে ঠাসাঠাসি অবস্থা। ব্যারাকপুরে একটা বাস স্ট্যান্ডে নামলুম যখন, তখন 6:30 বেজে গেছে। সেখানে ঘুঘুডাঙ্গার বাস পাওয়া গেল। ঘুঘুডাঙ্গার স্টপে নেমে দেখি ঘুরঘুরটি অন্ধকার, লোডশেডিং। কর্নেল বললেন, পেছনে চড় লেগেছিল ডার্লিং। লালবাজারের উল্টো দিকে একটা লোক দাঁড়িয়েছিল। যাই হোক, মনে হচ্ছে তাকে ফাঁকি দিতে পেরেছি। আমরা মাঠ ঘুরে স্বর্গপুরীর পেছনে গেলুম। দুজনের সঙ্গেই টর্চ আছে। কর্নেল গতকাল এসেই বাড়ির চৌভর্তি মুখস্থ করে ফেলেছেন দেখছি। অবশ্য বরাবর তার এসব ব্যাপারে খুব দক্ষতা দেখে আসছে। এবার টর্চ জ্বালতে নিষেধ করলেন। আমাকে ইশারা করলেন পেছনে আসতে। এদিকে নিচু পাঁচিল আছে। দোতলায় অনামিকার ঘরে লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। ওর দাদুর ঘরে আলোর আভাস দেখলুম বন্ধ জানালার ফাঁক দিয়ে। উত্তর পূর্ব কোণে গিয়ে কর্নেল ফিসফিস করে বললেন, এখানে একটা মন্দির আছে, এসো আমরা মন্দিরের কাছে যাই। অন্ধকারে ততক্ষণে দৃষ্টি পরিষ্কার হয়েছে। মন্দিরটা পুরনো মনে হলো। সামনে চত্বরে একটা 8 চালার ওদিকে একটা ঝোপের আড়ালে দুজনে বসে রইলুম। বসে আছি তো আছি, বাতাস বইছে, কিন্তু মশার উৎপাত প্রচন্ড। একসময় ফিসফিস করে বললুম, এখানে আমরা বসে আছি কেন? মশার কামড়ে যে ঢোল হয়ে গেলুম ফুলে। কর্নেল বললেন, চুপ। অমনি দেখলুম স্বর্গপুরীর দিক থেকে মাটির ওপর টর্চের আলো ফেলে কেউ এগিয়ে আসছে। সেই মন্দির চত্বরে এসে একটু দাঁড়ালো, এদিক ওদিক তাকালো, তারপর শটান গিয়ে মন্দিরে ঢুকলো। কর্নেল আমাকে খোঁচা মেরে উঠে দাঁড়ালেন। তারপর পা টিপে টিপে এগিয়ে মন্দিরের দরজায় গিয়েই টর্চ জ্বেলে বললেন, ডিম দুটো আছে তো মুখুজ্জমশাই? দেখলুম বো করে ঘুরে দাঁড়িয়েছেন অনামিকার দাদু। মুখ একেবারে সাদা হয়ে গেছে, আর ওর একটা হাতে একটা কালো চোং যেন। কর্নেল হাসতে হাসতে বললেন, এই শিবলিঙ্গের নকলটা চমৎকার বানিয়েছেন, কিন্তু এবার দয়া করে ঘর থেকে আসল পাথরের শিবলিঙ্গটা এনে যথাস্থানে বসিয়ে দেবেন। আর এক কাজ করুন, হাড় টিম পাখির ডিম দুটো আমাকে দিন। তাহলে আর আপনাকে উদ্বেগ পোয়াতে হবে না, কেউ ভয় দেখাতেও আসবে না। ডিম দুটো সরকারের শুল্ক দপ্তরের প্রাপ্য নয় কি মুখুজ্জমশাই? হ্যাঁ, দিন দিন, ও দুটো কাস্টমসকে ফেরত দিতে হবে। নকল শিবলিঙ্গটা অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে দিলেন কালোবাবু। একেবারে হতবাক দশা ওর, পা দুটো কাঁপছে। কর্নেল নকল কাঠের তৈরি শিবলিঙ্গ থেকে একটা কাগজের মোড়ক বের করে বললেন, আপাতত এই নকল শিবলিঙ্গ আগের মতো বসানো থাক, পরে আসলটা এনে বসিয়ে দেবেন। আসুন, আর এখানে থাকা নিরাপদ নয়। কালোবাবু গলার ভেতর থেকে বললেন, চলুন। খিড়কি দিয়ে বাগানে ঢুকে আমরা সোজা বাড়ির দোতলায় ওর ঘরে গেলুম। অনামিকা সারা পেয়ে বেরিয়েছিল। প্রথমে অবাক হয়ে, পরে একটু হেসে ফেলল ওর দাদুর অবস্থা দেখে। কতক্ষণ চুপচাপ থাকার পর কালোবাবু বললেন, অনি, আমাদের চা এনে দে, গলা শুকিয়ে গেছে। তারপর কর্নেলের দিকে ঘুরে বললেন, আপনি কেমন করে জানলেন কে জানে? ব্যাপারটা জানতাম শুধু অনির মা আর আমি, আপনার তো জানার কথা নয়। কর্নেল বললেন, তা ঠিক, তবে ব্যাপারটা অনুমান করতে আমাকে বিশেষ মাথা ঘামাতে হয়নি। ওই ছড়ার ভেতরে ডিমের কথা আছে, এবং আপনার ছেলে কাস্টমস অফিসার ছিলেন। তাকে স্মাগলাররা খুন করেছিল। দামি রত্নকে সাংকেতিক ভাষায় স্মাগলাররা ডিম বলে। কাজেই বাধা দিয়ে কালোবাবু বললেন, হ্যাঁ, দেবুর কাছে শুনেছি কথাটা। দেবুকে ও নিউ আলিপুরের বাসায় ফলো করে এসে গুলি করে পালায় ওরা। দেবুর বুকে গুলি লেগেছিল। বৌমাকে সে মৃত্যুর আগে শুধু বলতে পেরেছিল, পকেটে দুটো জিনিস আছে, সামলে রাখো। আর কোনো কথা বলতে পারেনি। স্মাগলিং ঘাঁটি থেকে এই রত্ন দুটো উদ্ধার করে বাসায় আসছিল। তখন রাত প্রায় 12টা। তাহলে আপনার বৌমা আপনাকে এ দুটো রাখতে দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু আমার মাথায় আসেনি এই জিনিস সরকারের ঘরে জমা দেওয়া উচিত। আজ রাতে যদি ওরা আপনাকে ভয় দেখাতে না আসে, আর কোনোদিনই আসবে না। কারণ কাল সকালেই জয়ন্তদের কাগজে খবর বেরোবে। ওরা দেখবে পাচার করা রত্ন দুটো সরকারের ঘরে জমা পড়েছে, আর ফিরে পাওয়ার আশা নেই। অনামিকা চা নিয়ে এলো ট্রেতে। সবাইকে চা দিয়ে একপাশে বসলো সে।
তারপর বলল, পালকগুলো পরীক্ষা করেছেন কর্নেল? কর্নেল বললেন, হ্যাঁ, ওগুলো সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি নকল পালক। তাহলে ওই বিদঘুটে পাখি দুটো নকল পাখি? তার বলতে, ওরা ভেবেছিল বুড়ো মানুষ, তাকে এভাবে ভূতের ভয় দেখালে ডিম দুটো ফেরত পেতে অসুবিধা হবে না। কালোবাবু রাগ দেখিয়ে বললেন, আমি নেকা না বুদ্ধু এই দুটো দামি জিনিসকে সত্যি সত্যি হাট্টিমাটিমের ডিম ভেবে ফেরত দিতে চাইব? ওরা তাই ভেবেছিল। রিটায়ার্ড স্টেশন মাস্টার, ৭৫ বছর বয়স, তিনি কি আর রত্ন চিনতে পারবেন? তাছাড়া রত্ন দুটো দেখুন, অবিকল সাদা ডিম যেন। আমি বললুম, সব বুঝলুম, কিন্তু দোতলার ওই জানালায় অত উঁচুতে নকল পাখি নিয়ে কিভাবে উঠতো বেটা ছেলেরা? কর্নেল চাপা গলায় বললেন, আমার নাক গলানোতে ওরা ব্যস্ত হয়ে উঠেছে। আজ তার যথেষ্ট প্রমাণ পেয়েছে। আমার ধারণা ওরা মরিয়া হয়ে সম্ভবত আজ রাতেই শেষ চেষ্টা করবে। কালীবাবু লাঠি ঠুকে বললেন, আসুক না, ছাতু করে দেব, দেবুর মৃত্যুর প্রতিশোধ নেব। কর্নেল উঠে দাঁড়ালেন। জয়ন্ত, তুমি থাকো, আমি একবার চুপি চুপি থানা থেকে আসছি, দেখি লালবাজারে ওরা থানায় এসে গেছেন নাকি। আমি খিড়কি দিয়ে বেরোবো। অনি, তুমি তোমাদের কানাইকে বলো খিড়কির দরজাটা আটকে দিয়ে আসবে। ঢং ঢং করে দেওয়াল ঘড়িতে রাত ১২টা বাজল। কালোবাবুর ঘরে আলো নিভিয়ে আমরা বসে আছি। কর্নেল থানা থেকে ফিরে এসেছেন। আমরা ওত পেতে আছি হাট্টিমা টিমের অপেক্ষায়। হঠাৎ পুবের সেই জানালায় খুট খাট শব্দ হলো। তারপর ভুতুরে গলায় শব্দ করে কেউ বলে উঠল, আমাদের ডিম দুটো দে, এক্ষুনি দে। দিবি রে, ঠুকরে চক উপড়ে নেব। বারণ ছিল কথা বলতে, কিন্তু কালোবাবু টর্চ জেলে লাঠি উঁচিয়ে গর্জে উঠলেন, তো বেরে হারামজাদার দল, দিচ্ছি তোদের ডিম। টর্চের আলোয় দেখলুম জানালায় দুটো প্রকাণ্ড প্যাঁচার মতো মুখ, মাথায় দুটো শিং, ভয়ঙ্কর বিদঘুটে হাট্টিমাটিম টিম, চোখ দুটো যেন জ্বলছে। আর তারপরই ওপাশে নিচের বাগানে যেন হুলস্থুল শুরু হয়েছে, গুলির শব্দ, পাকড়ো পাকড়ো চিৎকার। হাট্টিম দুটো স্যাট করে সরে গেল জানালা থেকে। কর্নেল বললেন, যত শিগগির। নিচে নেমে বাড়ি ঘুরে পেছনের বাগানে গিয়ে দেখি এক দঙ্গল পুলিশ দুটো লোককে পাকড়াও করে ফেলেছে। ঘাসের উপর পড়ে আছে হাট্টিম দুটো, তাদের পায়ের সঙ্গে দুটো লম্বা বাঁশ বাঁধা। বুঝলুম ওই বাঁশের সাহায্যেই ওদের দোতলার জানালায় তুলে ধরতো ওরা। আরো মজা আবিষ্কৃত হলো। একটির মুখের ভেতর ছোট্ট মাইক বসানো, একটা তার পালকের ভেতর দিয়ে জড়িয়ে মারিয়ে নেমে এসেছে। ঘাসের উপর পড়ে যাচ্ছে একটা স্পিকার, স্পিকারের সঙ্গে ব্যাটারি ফিট করা আছে। খুব ফন্দি তো এদের। স্পিকারে ভুতুরে স্বরে ডিম ফেরত চাওয়া হচ্ছিল। তাহলে এখন মুখোশ পরে না থাকলেও লোক দুটোর গরম দেখেই চিনতে পারছিলাম এরাই কাল আমার গাড়ির টায়ার ফাঁসিয়েছিল। লালবাজারের গোয়েন্দা অফিসার সাবির আহমেদ হাসতে হাসতে বললেন, যাক, বহুদিন ফেরারি হয়ে বেড়াচ্ছিল দুই কুখ্যাত ডাকু। কর্নেল, এরাই সেই যোগু আর হায়দার। পোর্ট এলাকায় এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়েছিলাম ৩টে বছর। বিদেশ থেকে জাহাজের দামি মাল এলেই এদের দলবল সেগুলো সরিয়ে ফেলত। কালোবাবু ডাকু দুজনের সামনে মুখ খিচিয়ে বললেন, ডিম চাই। তারপর ভেংচি কেটে সুর করে ছড়া ওড়ালেন, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। অনামিকা দাদুর কাণ্ড দেখে খিলখিল করে হেসে উঠল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।